উনি যাই করছে ওই ছেলের সাথে যা কিছু করছে আমার এটা কোনো প্রবলেম নেই। এভাবে কি মেনে নেওয়া যায়? ওটা হাজার খারাপ কাজ করলো আমি চাই ওরে নিয়ে থাকতে। আমি ওরে খুব ভালোবাসি। আমি চাই তুমি আমার কাছে ফিরে আসো। আমি সবসময় তোমার জন্য ওয়েট করবো সারা জীবন মরার আগ পর্যন্ত। তুমি অন্তত সিনেমাটিক চিন্তা করে হলো তুমি আইসা করো। আমার একটা বন্ধুর সাথে ওর ফ্রেন্ডশিপ ছিল, তো ওখান থেকে তো ওকে দেখছি, দেখার পর আমি ওর পিছনে পিছনে ঘুরতাম, অনেকই করতাম। আমি ওরে ভালোবাসতাম কিন্তু ওরা বলতে পারতাম না। পরে একটা সময় আমার বন্ধু ওর নাম্বারটা দেয়, পরে ওইখান থেকে আমি ওর সাথে কথা বলা শুরু করি আস্তে আস্তে। পরে ওইখান থেকে আমরা 1.5 বছরের মতন রিলেশন ছিল। আমি ওরে খুব ভালোবাসতাম। পরে আমরা একদিন ওরে আমি ফোন দিই, ফোন দেওয়ার পর ওর ফুফাতো বোন ধরে ফেলায়। তো ধরে ফেলানোর পরে ও অনেক কান্নাকাটি করে আমি চলে আসবো, এটা সেটা করব। ওর পরিবার জেনে গেছে, এর জন্য আর কি জানার জন্য ভয়ের কারণে আমার কাছে চলে আসতে চাইতেছে। পরে আমি ওরা বলি যে তুমি আমাকে 3টা মাস সময় দাও, আমি 3টা মাস পরে আমি আমার ফ্যামিলিতে জানে আমি নিয়ে আসবো। পরে ও বলতেছে যে না আমি একবারই চলে আসবো। তো আমি ওকে নিয়ে চলে আসি। নিয়ে আসার পরে আমার বড় ভাই বাবাকে বলছে, ওনারা রাজি হয় না। যারা রাজি হয় না এর কারণে আমি এক বড় ভাইয়ের মাধ্যমে কাজী অফিসে যা বিয়েটা করি। আমি বিয়ে করি 2017 সালে। বিয়েটা কইরা আমরা চলে গেছি গ্রামে আমার নানুর কাছে। তো ওইখানে আমি 9 মাস ছিলাম। 9 মাস থাকার পর ওইখানে আমি আস্তে আস্তে ওর মার সাথে কথা বলা শুরু করি। তো গ্রাম থেকে 9 মাস পরে আসার পরে আমি ঢাকা আসি। পরে আমার একটা ছেলে কনসিভ হয়। তো এইভাবে আমার জীবন শুরু হয়েছে, থাকতেছি। পরিবার থেকে মেনে নিচ্ছে আপনার 3 বছর পরে, যখন আমার ছেলের দেখছে আমার শ্বশুর, দেখার পরে যে পরে মেনে নিছে। পরে আমার শ্বশুর যখন বাংলাদেশে আসে আমাকে ডাকায় নেয়, আমরা কথাবার্তা বলি, সুন্দর আমাদের জীবন চলতেছে, ভালো মতনই চলতেছে। তো দীর্ঘ 1 বছর ধরে এই ছেলেটার সাথে রিলেশনে জড়াইছে। ছেলেটা আমাদের এখানে আসছে, তো সবাই এইগুলো জানতো আমার বাসায়, কিন্তু কেউ আমাকে বলতো না, আমার ভাই বোন এগুলো বলতো না, কারণ ওনারা শিওর ছিল না। তো আপনার গেছে রোজার ঈদে 7 দিন পর আমি আমার মোবাইলটা খুলা স্পার চ্যাটে ওই যে ভিডিও বানায় দেয়। তো ওইখানে ঢুকছি, তারপরে ঢুকে দেখে যে ছেলের সাথে ও আর কি কথা বলে। আমার ওয়াইফ আবার হসপিটালও চাকরি করতো। পরে আমি আবার কি করছি যে ও জানার পরে আমি রাত্রে 10টার দিকে ওরা আনতে গেছি। আনতে যাওয়ার পরে আমি ওরা রাস্তার ভিতরে জিজ্ঞেস দিছি, তুমি কি কেউ লাগে রিলেশনে করো? কয় কি না। আমি কি সত্যি? কয় কি না, আমি কেউ সাথে রিলেশন করি, আমার কাছে কিন্তু প্রমাণ আছে। পরে কোনো কথা বলে না। পরে আমি ওরা বাসায় নিছি। বাসায় নেওয়ার পরে আমি ওর সাথে রাগারাগি করতেছি। পরে ওই কয় আমি তোমার সাথে সংসার করবো না, আমি চলে যাবো। পরে আমি তুমি সংসার করবো না কেন, কী হয়েছে, আর তুমি ওর সাথে সম্পর্ক করতে জড়াইছে কেন? পরে আমি ওর চাচারে ডাকায় আনছি, আমার এক বন্ধুরে ডাকায় আনছি। আনার পরে সবার আমি খুলে বলছি। পরে ওর কথা একটাই যে ও আমার সাথে সংসার করবে না। পরে আমি বলছি কেন করবে না? পরে ওর চাচা আমার বন্ধু সবাই বুঝে না রাইখা গেছে। তারপর আমাদের জীবনটা চলতেছে এইভাবে। তো ওই কুরবানিদের পর থেকে আবার ওই ছেলের সাথে কন্টিনিউ কথা বলে, একই ছেলের সাথে? একই ছেলের সাথে এইভাবে কথা বলতে থাকে, কিন্তু আমি বুঝতে পারি না। ওই কথাগুলো বইলা ইমোটা ডিলিট করে দেয়। কিন্তু ওদিনকে আমি সকালবেলা বাসা থেকে বের হইতেছি, বের হওয়ার সময় আমি কাজের জন্য বের হয়েছি। তো আমি মনের ভুলে টাকা রাইখা নিচে চলে গেছি। পরে আমি টাকা নেওয়া জন্য উপরে আসছি, তো উনি আমার দেখে ভয় পেয়ে গেছে। পরে আমি বলছি এই দেখি তুমি কি করছো। আমি দেখছি যে ইমু নামাইছি। পরে আমি বলতেছি তুমি ইমু নামাইছো কেন? পরে বলতেছে যে আমি ইমু নামাইছি আপুর সাথে কথা বলার জন্য। পরে আমি আপুর সাথে কথা কইবা, তুমি ইমু থেকে টাকা ছিল না? পরে এক কথা দুই কথা উনি খালি বারবার মিথ্যা কথা বলতেছে। পরে আমি ওরে মারছি। মারার পর অনেক মারছি আর কি। অনেক মারছেন? জি। রক্তাক্ত করে ফেলছেন? না স্যার, থাপ্পড় দিয়েছিলাম 4-5টা, আর চুল ধরে টান দিয়েছিলাম, বলছে তুই বাসা থেকে চলে যা। তোর বারবার বলার পরও তুই সেম একটা কাজই করস। পরে এক কথায় দুই কথায় বলছি তোর আমি তালাক দিয়ে দিলাম, আমি এই কথা বলছি। পরে উনি বাসা থেকে নেমে যেতেছে। পরে বাসা থেকে নামার পরে আমার ভাইয়ের বাসার ওইখান থেকে যাইতেছে। পরে আমি ওরা ধরছি, দুটো আমার ভাইয়ের বাসায় উঠাইছে। খালি বারবার চলে যাওয়ার জন্যই করে। পরে আমি বলছি আজকে আমার জীবন রাখবো না, আমি আর সেম গলায় ধরে দিয়ে মারা যাবো। পরে ওনারা বলছি বাচ্চার কথা বলছেন? আপনার বাচ্চা? পরে বলছি এই জন্য আমার বাসায় আসছি। ওইখান থেকে আমার আম্মা আমার বড় ভাই দূরে আমার বাসায় আসছে, ওইখান থেকে নেমে চলে গেছে। ওই চান্সে ও ফাঁকা পেয়ে চলে গেছে। ওর আমি এখন পর্যন্ত কোনো যোগাযোগ আছে? যোগাযোগ হয়, মাঝে মাঝে ফোন দেয় সিএমের সাথে, ওর সাথে কথা বলে। সব সাইডে ব্লক মারছে, খালি ইমোটা খোলা রাখছে। সে কি চায়? সে চায় আমাকে ডিভোর্স দিয়ে দিবে, এটা বলতেছে। এখন আমি চাইতেছি ওনার সাথে থাকতে। উনি যাই করছে ওই ছেলের সাথে যা কিছু করছে আমার এটা কোনো প্রবলেম নেই। তো এটা তো প্রবলেম নয় বলতেছেন, কিন্তু এভাবে কি মেনে নেওয়া যায়? স্যার আমি চাই ও যে হাজার খারাপ কাজ করলো আমি চাই ওরে নিয়ে থাকতে। আমি ওরে খুব ভালোবাসি, আমি একটা মুহূর্ত ওর সাথে। আপনার কথা আমি ইমোশন বুঝতে পারছি, কিন্তু এভাবে কি ভালো থাকা যায়? আপনার কথা মতো, আপনার কথা যদি সত্য হয়ে থাকে, হয় তাকে ঠিক হতে হবে, ওই পথ পরিহার করতে হবে, আপনার সাথে ঠিক মতো সংসার করতে হবে। কিন্তু কিছুদিন ভালো থাকবে,
তারপরে আবার একই কাজ করবে, আর আপনি কতদিন এভাবে কাঁদবেন আর বাচ্চা সামলাবেন? এখন স্যার আমি চাইতেছি যে যদি যেসব মারা স্বামীর সাথে ঝগড়া করে যে কোনো কারণেই হোক বাচ্চা রেখে চলে যায়, আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় সেসব মায়েদের সেই সংসারের প্রতি মনোযোগ কম, কারণ তার তো বাচ্চাটা রেখে যাওয়া এভাবে ঠিক স্যার না। 7 দিন ধরে রাত্রে ঘুমাইতে পারি না। আমি যখন রাত্রে বাসায় আসি, কাজে থেকে আইসা বাসায় আসি, ওর এনে একটু ঘুরতে যাই, ঘুরে আইসা শুয়ে থাকি, তো 2টা 2:30টার দিকে ঘুম আসে। ঘুমাইলে 1 ঘন্টার মতন ঘুমাইতে পারি, কিন্তু ফজরের নামাজের আগে ঘুমাই। পর উজু করে টুপিটা পরে দরজার সামনে বসে থাকে, আজান দিলে মসজিদে চলে যায়। সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন আমার কাছে চলে আসুক, আমার কোনো সমস্যা নাই, ওই ছেলের সাথেও কথা বলুক, আমার সাথেও কথা বলুক, আমার ডিভোর্স দেওয়ার দরকার নাই। ওর এটা কোনো কাছে কথা বলছেন আপনি ভাই? স্যার এভাবে কি বাঁচতে পারবেন? আমি স্যার ওনার সাথে থাকতে পারতেছি না। আপনার বিবাহিত বউ আর একটা ছেলের সাথে কথা বলবে, এটা আপনি মেনে নিচ্ছেন? আপনি নামাজ কালাম একটু বেশি করে পড়েন আর বন্ধু বান্ধবের সাথে কথা বলেন, কিন্তু স্যার কাজে গেলে মন বসে না, খালি ওর কথা চিন্তা করি। এটা আপনাকে কিছুদিন কষ্ট করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আপনি যতদিন পর্যন্ত না নিজেকে ঠিক করতে পারবেন, নিজেকে ধৈর্য ধরতে পারবেন, ততদিন পর্যন্ত সে ঠিক হবে না। আপনি যেভাবে কান্নাকাটি করছেন, এভাবে কোনো কিছুর সমস্যার সমাধান হবে না। আপনাকে বাস্তবতা মেনে নিয়ে ব্যাপারটা মানতে হবে যে আপনাকে শক্ত হতে হবে। হয় সে ভালো হয়ে আপনার সংসারে ফিরবে, নতুবা আপনাকে আপনার সন্তানকে নিয়ে এভাবেই জীবন কাটাতে হবে। আপনাকে ভবিষ্যৎ চিন্তা করতে হবে, কিভাবে আপনি এবং আপনার সন্তান ভালো থাকেন, সন্তানকে মানুষ করতে পারেন, সেই চিন্তা করতে হবে। এটা মেনে নিতে হবে ভাই। আপনি বারবার তার কাছে ছোট হবেন, বারবার কান্নাকাটি করবেন, বারবার তাকে নিয়ে আসবেন, আর বারবার সে স্বাধীনতা পেয়ে আরও খারাপ কিছু করবে, এটা এভাবে আপনি বাঁচতে পারবেন না। ওই ছেলে যা বলে তাই করে। আর ওই ছেলে স্যার ম্যাক্সিমাম 2 মাস থেকে 2.5 মাস হবে বিদেশ চলে গেছে। ওই ছেলে আগে আমাদের বাসায়, একই বাসায় ছিল ভাড়া, ওইখানে থাকতো। এখন ওই ছেলে সব আপনাকে এই বাস্তবতা মানতে হবে, বাস্তবতা মেনে নিতে হবে। নিজেকে কষ্ট করে চেঞ্জ করার ব্যবস্থা করেন, নিজেকে আর ধ্বংস করেন না। আমি ওর মায়ের জোড়াই গেছি স্যার। আপনার বয়স কত? আমার বয়স এখন 32। 32 বছরের একটা পুরুষ, আমরা বুঝতে পেরেছি আপনি মায়ায় জড়িয়ে গেছেন। এই মায়া অনেক কঠিন এক জিনিস। এই মায়াকে ট্রান্সফার করার ব্যবস্থা করেন, অন্য কিছুকে ভালোবাসার চেষ্টা করেন। আমি স্যার রাত্রে ঘরে ঢুকলে ঘুমাইতে পারি না, আমার কাছে লাগে খালি আমার পাশে করে। আমি যখন আসি কাজে থেকে, ওরে বলি যে তুমি সবসময় 5টার আগে রান্না বাড়া শেষ করবো, আইসা আমি আসলে তুমি আমার সময় দিবা। আর যেদিন চলে যায় ওদিনকে সকালবেলা আমার বলছিল আজকে আসার সময় আমার জন্য একটা বার্গার নিয়ে আসবেন। পরে আমি বলছি যে একটা বার্গার আনবো কেন, আনলে 2টাই আনবো, তুমি আর সেম খাবা। আর আমি আইসা জানি তুমি দেখে একটা নতুন জামা পরে আসো, কিন্তু ওদিনকার সকালে কি হয়ে গেল বুঝতে পারি নাই। আমি চাই তুমি আমার কাছে ফিরে আসো, আমি সবসময় তোমার জন্য ওয়েট করবো, সারা জীবন মনে রাখ পর্যন্ত। তুমি অন্তত সেভাবে দিক চিন্তা করে হলে তুমি আইসা পড়ো, আমি তোমার ভালোবাসি, তোমার স্যার আমি বাঁচতে পারবো না, তুমি চলে আসো। তোমার সাথে আমি থাকতে পারি না, তুমি চলে আসো, তোমার সাথে আমি থাকতে চাই। আমরা এখানে থাকবো না, তুমি যেখানে যে থাকতে বলবো আমরা ওইখানে যেয়ে থাকবো। তুমি চলে আসো, আমরা অনেক দূরে চলে যাব, আর তুমি যা বলবা সেইভাবে আমরা করবো। আর তুমি আমার ডিভোর্স দিও না। দেখো ডিভোর্স দিলে, উনি কেমন ডিভোর্স দিতে চাচ্ছে? যে আমার কাছে একটা কাগজ পাঠাইছে, কাগজটা পাঠাইছে কালকে রাত্রে। ডিভোর্সের পেপারস পাঠিয়ে থাকলেও আপনাদের 3 মাসের একটা সময় থাকে, এই 3 মাসের সময় আছে, এই সময়টার ভিতরে আপনারা চাইলে আবার একসাথে সংসার করতে পারবেন। আপনার স্ত্রীকে অনুরোধ করব, শহীদুলের কথা যদি সত্য হয়ে থাকে, আপনি পাপের পথ পরিহার করে সংসারটা করেন, না তো এই পৃথিবীতে আপনাকে ভুগতে হবে। পরকালে তো ভুগবেনই, এই পৃথিবীতে আপনাকে ভুগতে হবে। যে মরিচিকার পিছনে আপনি ছুটছেন, এটা কোনো সুখের রাস্তা না, এটা জাহান্নামে যাওয়ার রাস্তা। আপনি যে রাস্তায় ধাবিত হয়েছেন, এই রাস্তার শেষ মাথাটা এত বেশি অন্ধকার, এত বেশি কষ্টের, যেই কষ্ট আপনি সহ্য করতে পারবেন না। তাই সময় থাকতে ফিরে আসুন, আপনার বাচ্চা, আপনার স্বামীকে আগলে নিন। 9 বছরের সংসার, কোন মরিচিকার পিছনে ছুটছেন ভাই? আপনাকে ধ্বংস করে ফেলবে। সময় থাকতে নিজের বিবেক জাগ্রত করুন, একটু পিছনে ফিরে তাকান, আপনার বাচ্চার মুখটা একটাবার ভাবেন, আপনার স্বামীর কথা ভাবেন। আমার মনে হয় আপনার স্বামী যথেষ্ট আপনাকে ভালোবাসতো। তারপরও সিদ্ধান্ত আপনার। আজকে এই পর্যন্তই। আপনার প্রতি শুভকামনা। আপনি নিজেকে সামলানোর চেষ্টা করুন, আপনার সন্তানটাকে নিয়ে আপনি ভালো থাকার চেষ্টা করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।